প্রিয় স্টুডেন্ট, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কীভাবে করব সেটা শেষ করলাম। এখন তোমার গ নম্বর প্রশ্নে আসতে পারে জাবেদা প্রস্তুত করো। কি প্রস্তুত করো? জাবেদা প্রস্তুত করো। যখন তোমাকে জাবেদা প্রস্তুত করতে বলবে তাহলে অবশ্যই কি আমাকে ব্যাংক সংক্রান্ত জাবেদাগুলো করতে হবে। সেজন্য আমি আলোচনা আনছি ব্যাংক সংক্রান্ত লেনদেনের জাবেদা, যা তোমাদের কি পরীক্ষার আনসার করার জন্য প্রয়োজন হবে। যেটা হয়তো তোমরা ভালোভাবে জানো, তবু আলোচনায় আনলাম। আর এখন যদি বলা হয় চেক বা নগদ ব্যাংকে জমা দান, চেক বা নগদ কি জমা দান? ব্যাংকে জমা দান। এগুলো কে করতেছে? অর্থাৎ আমি করতেছি। আমি মানে কে? গ্রাহক, ব্যাংক না। তাহলে চেক বা নগদ ব্যাংকে জমা দান। চেক বা নগদ কি? ব্যাংকে জমা দান। তাহলে তখন কি হলো? চেক বা নগদ ব্যাংকে জমা দানের কারণে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল। আমার দেখা উচিত হচ্ছে কি, অর্থাৎ কোনো একটা ট্রানজ্যাকশনের কারণে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? তখন ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, তখন ব্যাংক হিসাব ডেবিট। যদি ব্যাংক ব্যালেন্স হ্রাস পায়, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ কোনো লেনদেনের ফলে যদি ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় তাহলে ব্যাংক হিসাব ডেবিট। কোনো লেনদেনের ফলে যদি ব্যাংক হিসাব কমে যায়, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স কমে যায়, তখন ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট হবে। আচ্ছা, যখন নগদ টাকা অথবা চেক যখন ব্যাংকে জমা দেওয়া হলো, এর ফলে আমার নগদ ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, সেটা আমি কী করলাম? ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এর ফলে কী হয়ে গেছে? প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে, প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে, সেটা আমি কী করলাম? নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে 2 নম্বরে বলতেছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক কর্তৃক যখন বিনিয়োগের সুদ আদায় করলো তখন ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। তাহলে এই লেনদেনের ফলে যেহেতু ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এই যে বিনিয়োগের সুদ, এটা হলো আমার জন্য আয়, সেহেতু কি বিনিয়োগের সুদ হিসাব কি? ক্রেডিট। বিনিয়োগের সুদ হিসাব কি? ক্রেডিট। তার হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট। কি হিসাব ডেবিট? ব্যাংক হিসাব ডেবিট। বিনিয়োগের সুদ হিসাব কি? ক্রেডিট। বিনিয়োগের সুদ হিসাব কি? ক্রেডিট। সবসময় ডেবিট পক্ষ আগে থাকে। বিনিয়োগের সুদ হিসাব কি? ক্রেডিট। আশা করি বুঝতে পারছো। এবার 3 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে কি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। তাহলে ব্যাংক কর্তৃক কি করলো? গ্রাহকের লভ্যাংশ আদায় করলো, ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। লভ্যাংশ যেহেতু গ্রাহকের আয়, সেহেতু কি হলো? প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। তাহলে হচ্ছে তোমার কি ব্যাংক হিসাব ডেবিট। কি হিসাব ডেবিট? ব্যাংক হিসাব ডেবিট। তাহলে হচ্ছে কি প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট। প্রাপ্ত লভ্যাংশ হিসাব কি? ক্রেডিট। অথবা লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট দিলে, লভ্যাংশ হিসাব ক্রেডিট দিলে হয়ে গেছে। ঠিক আছে, লভ্যাংশ হিসাব ক্রেডিট দিলে হয়ে গেছে। এরপর তোমার ব্যাংক কর্তৃক প্রাপ্য নোট কি হলে আদায় হলো। ব্যাংক কি করলো? আমার কতিপয় প্রাপ্য নোটের টাকা আদায় করে ফেললো। তাহলে আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। ব্যাংক ব্যালেন্স বেড়ে গেলে ব্যাংক হিসাব ডেবিট। এরপরে প্রাপ্য নোট নামে একটি সম্পদ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। অর্থাৎ ব্যাংক নামে সম্পদ বৃদ্ধি পেয়েছে, প্রাপ্য নোট নামে সম্পদ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। আচ্ছা, এন্ড দেন ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলো। ব্যাংক যখন আমার জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করলো, তাহলে কি হয়ে গেছে? ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, আর ব্যাংক কর্তৃক মঞ্জুর করতে অর্থাৎ ব্যাংক জমার সুদ হলো কি আয়, সেটা কি হবে? ব্যাংক ব্যালেন্স যত বেড়ে গেছে, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব কি? ডেবিট। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এরপরে 6 নম্বর কি বললো? ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে 2 ধরনের উত্তোলন হতে পারে। অর্থাৎ কি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন, মালিকের জন্য উত্তোলন। এখন যদি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কি করে? ব্যাংক হতে উত্তোলন করে,
তাহলে সেটা উত্তোলন নয়। তাহলে ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলনের কারণে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক ব্যালেন্স কমে গেছে। যেহেতু এই লেনদেনের ফলে যেহেতু ব্যাংক ব্যালেন্স কমে গেছে, সেটা আমি কী করলাম, ব্যাংক ব্যালেন্স ক্রেডিট, অর্থাৎ ব্যাংক হিসাব ক্রেডিট, এরপরে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যাংক হতে প্রতিষ্ঠানের জন্য উত্তোলন, তোমার হলো কি তোমার নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যদি ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করে, মালিক যদি ব্যক্তিগত কারণে ব্যাংক হতে উত্তোলন করা পারে, ব্যাংক হতে উত্তোলন করে, তাহলে কী হবে, তখন সেটা কী হয়ে যাবে, অর্থাৎ মালিক কোনো কিছু যখন উত্তোলন করলো তখন সেটা কী হয়ে গেলো, উত্তোলন হয়ে গেল। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, এখন আর নগদান হবে না, কারণ এখন কী হয়ে গেছে, মালিক উত্তোলন করার কারণে উত্তোলন হয়ে গেছে। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর তোমার 4 নম্বর কি বললো, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যেকত হয়ে ফেরত আসলো। ব্যাংকে জমাকৃত চেক কি প্রত্যেকত হয়ে কি আসলো, ফেরত আসলো। এই যে মনে করো ব্যাংকে জমাকৃত চেক, কোন চেকটা জমা দিয়েছিল, অর্থাৎ দেনাদারের নিকট থেকে অথবা প্রাপ্য হিসাবে নিকট থেকে প্রাপ্ত চেকটি কি দিয়েছিল, ব্যাংকের নিকট জমা দিয়েছিল। তাহলে এবং সেটা কি হয়ে ফেরত আসলো, প্রত্যেকত হয়ে কি আসলো, ফেরত আসলো। যেহেতু তাহলে এখন ফেরত আসার কারণে কি হবে, তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। যখন আমি জমা দিয়েছিলাম তখন কি করলাম, ব্যাংক ব্যালেন্স বাড়া হয়েছিলাম, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন সেই চেকটা যখন ফেরত হয়ে আসলো, অর্থাৎ ব্যাংকে জমাকৃত চেক, এটা জমা দেখে হবে তোমার এই শুধুমাত্র এই জায়গাটা ব্যাংকে জমাকৃত চেক, কাজ চেক জমা দিয়েছি, প্রাপ্য হিসাবে চেক কি দিয়েছি, জমা দিয়েছি, তখন আমি কি এটা কারণে ব্যাংক ব্যালেন্স বাড়া হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, কি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কিন্তু সেই জমাকৃত চেকটা কি হলো, প্রত্যেকটা হয়ে ফেরত আসলো। তাহলে যেটা করছিলাম তার ঠিক কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এখন ব্যাংক ব্যালেন্সও কমে গেছে, প্রাপ্য হিসাবে কি হয়ে গেছে, বেড়ে গেছে। অর্থাৎ প্রাপ্য হিসাব পুরো লেনদেনের যাবো হলো কি, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 8 নম্বর, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যেকত হলো। কাকে ইস্যু করলাম, চেকটা আমার পাওনাদার আছে, পাওনাদারকে কি করলাম, ইস্যু করলাম। যখন আমি পাওনাদারকে চেকটা ইস্যু করতেছি তখন আমি জাবাদা করলাম কত, এই যে ইস্যুকৃত চেকের জন্য জাবাদাটা কি করলাম, তখন জাবাদা করলাম যে কি, অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট, তো পাওনাদার হিসাব ডেবিট, তোমার ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব, যখন চেকটা ইস্যু করছিলাম, প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব, কিন্তু ওই চেকটা কি হয়নি, ওই চেকটা কি হলো তোমার প্রত্যেকত হয়ে গেল। এখন ওই চেকটা প্রত্যেকত হওয়ার কারণে তাহলে কি হয়ে যাবে, ব্যাংক ব্যালেন্স আবার বেড়ে গেছে, প্রদেয় হিসাব আবার কি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। তার মানে ঠিক কি উল্টো, ঠিক কি হবে, উল্টো হবে, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট। তাহলে ফুললি লেনদেনে যাবো তাহলে কি, ব্যাংক হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এরপর দেখো, প্রাপ্য হিসাবে টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায়, প্রাপ্য হিসাবের টাকা কি সরাসরি ব্যাংক কর্তৃক আদায়। যখন কোনো প্রাপ্য হিসাবের টাকা সরাসরি ব্যাংক কর্তৃক আদায় করে ফেলেছে তখন কি হয়ে গেল, আমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেল, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব কি ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। প্রাপ্য হিসাব কি ক্রেডিট, প্রাপ্য হিসাব কি ক্রেডিট। এরপরে দেখো, ব্যাংক চার্জ কি করলো, ধার্য করলো, অর্থাৎ ব্যাংক তার মক্কেলকে কোনো প্রদত্ত সার্ভিসের জন্য কি করলো, চার্জ ধার্য করলো। তাহলে এই যে যখন ব্যাংক কোনো সার্ভিস চার্জ কি করবে, তোমার ধার্য করবে, তখন ব্যাংক কি করবে, তখন কি হবে, ব্যাংক ব্যালেন্স কমে যাবে। তাহলে ব্যাংক চার্জ হলো তোমার কি ব্যয়, সেহেতু ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক ব্যালেন্স কমে গেছে বলে ব্যাংক হিসাব কি ক্রেডিট। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব কি ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব
ক্রেডিট। আশা করি তোমাদের এই যে আমি 10টা লেনদেন লিখছি এটুকু পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে এগুলো বুঝতে তোমাদের কোনো কি হয়নি, সমস্যা হয়নি। এখন আসো, এখানে 11 নম্বরে কি বলছে তোমার, ব্যাংক কর্তৃক সরাসরি মক্কেলের খরচ কি করলে, পরিশোধ করলে। অর্থাৎ ব্যাংক কোনো মক্কেলের খরচ সরাসরি কি করে দিয়েছে, পরিশোধ করে দিয়েছে। এর ফলে এই লেনদেনের ফলে ব্যাংক ব্যালেন্স কি হয়ে গেছে, কমে গেছে। ব্যাংক ব্যালেন্স কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে ব্যাংক ব্যালেন্স কমে গেলে তাহলে কি হবে, ব্যাংক হিসাব ক্রেডিট। ওই যে মক্কেলের কোন খরচটা আমরা জানি না, তাহলে একটা কি সংশ্লিষ্ট খরচ হিসাব, বেতন, হ্যাঁ, তোমার বিদ্যুৎ বিল এগুলো হতে পারে, তাহলে সে কি সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সংশ্লিষ্ট কি খরচ হিসাব ডেবিট, সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট, তোমার ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হতে সরাসরি মক্কেলের খরচ পরিশোধ করার কারণে ব্যাংক ব্যালেন্স কমে গেছে বলে ব্যাংক হিসাব কি ক্রেডিট করলাম, আর ওই খরচটা ডেবিট বলে কি করলাম, সংশ্লিষ্ট খরচ হিসাব কি করলাম, ডেবিট করলাম। এখন আসো, তোমার ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। ব্যাংক কর্তৃক কি করলো, প্রদেয় বিলের অর্থ পরিশোধ করলো। তাহলে প্রদেয় বিল তো দায়, তাহলে সেই দায়টা ব্যাংক কর্তৃক কি করে দিল, পরিশোধ করে দিল। তাহলে দায় কমে গেল, ব্যাংক ব্যালেন্সও কমে গেল। দায় কমে গেল বলে প্রদেয় বিল হিসাব ডেবিট। প্রদেয় বিল হিসাব কি ডেবিট, প্রদেয় বিল হিসাব কি ডেবিট, প্রদেয় বিল হিসাব ডেবিট। আর এই প্রদেয় বিল পরিশোধ করার কারণে, এই প্রদেয় বিল পরিশোধ করার কারণে ব্যাংক ব্যালেন্স কমে গেছে, বিদায় ব্যাংক হিসাব ক্রেডিট। তেরো নম্বর, ব্যাংকে বাট্টাকৃত বিল প্রত্যাগত হলো। ব্যাংকে বাট্টাকৃত বিল প্রত্যাগত, ব্যাংকের নিকট একটি বিল বা প্রাপ্য বিল অথবা প্রাপ্য হিসাব বাট্টা করলো। যখন বাট্টা করলো, অর্থাৎ বাট্টা করা মানে কি, এটা হচ্ছে তোমার প্রাপ্য হিসাবের হিসাব সংরক্ষণ যে যেটা আছে ওখানে ভালোভাবে আলোচনা করছে। অর্থাৎ ব্যাংকের নিকট ওটা কি, অর্থাৎ ডিসকাউন্টে, ফ্যাক্টরিং বলা হয় যাকে আর কি, ওই বিলটা কি যে মূল মূল্য থেকে কম মূল্য, অর্থাৎ বাট্টায় ওটা কি করা যায়, ভাঙানো যায়। হ্যাঁ, ওটাকে কি বলা হবে, ওটাকে বলা হয় বাট্টাকৃত বিল। অর্থাৎ যে বিলটা, অর্থাৎ যে প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিলটা বাট্টায় ব্যাংকের নিকট কি করা হলো, ভাঙানো হলো, তাকে কি বলা হয়, বাট্টাকৃত বিল বলা হয়। ওই বাট্টাকৃত, যখন আমি বিলটা বাট্টা করলাম, অর্থাৎ বাট্টা ভাঙলাম, তখন আমি কি করলাম, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, যখন আমি কি করছি, ব্যাংকে বিলটা কি করলাম, বাট্টা করলাম, তখন কি করলাম, তোমার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, ব্যাংক হিসাব অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকাটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে, এবং ব্যাংক হিসাব ডেবিট, সেহেতু কি করলাম, ব্যাংক হিসাব ডেবিট। আর প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল কি ক্রেডিট, প্রাপ্য হিসাব বা বিল হিসাব ক্রেডিট। আচ্ছা, এটা কখন, যখন বিলটা আমি কি করলাম, বাট্টা করলাম, তখন ভাঙলাম কোথায়, ব্যাংকের নিকট। এখন এই বিলটা যখন প্রত্যেকত হয়ে ফেরত আসবে, তখন কি হবে, যেটা বাট্টা করার সময় যে দাবাটা করছিলাম তার ঠিক উল্টোটাই কি হবে। দ্যাট মিনস প্রাপ্য হিসাব ডেবিট, পুরো লেনদেনের জন্য দাবাটা হবে কি, প্রাপ্য হিসাব ডেবিট। কি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আসো 14 নম্বরে কি বলছে তোমার, 14 নম্বরে বলছে যে কি, ব্যাংক কর্তৃক জমাতিরিক্ত সুদ ধার্য করলো। ব্যাংকে জমার চেয়ে বেশি যখন একজন গ্রাহক উত্তোলন করলো, তখন কি করতে হবে, নিয়ম মোতাবেক ওই জমাতিরিক্ত উত্তোলনের উপর যতদিন পর্যন্ত রাখছে ততদিনও কি সুদ দিতে হয়। অর্থাৎ যখন ব্যাংক ওই জমাতিরিক্ত উত্তোলনের উপর সুদ ধার্য করবে, তখন সেটা হবে কি, গ্রাহকের জন্য ব্যয়। হ্যাঁ, তাহলে ব্যাংক ধার্য করলো, আলটিমেটলি ব্যাংক কি করলো, তার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কমে ফেললো। তাহলে ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করার ফলে ব্যাংক ব্যালেন্স কমা যায়, এবং কি ব্যাংক জমাতিরিক্ত সুদ নামে ব্যয়টা বৃদ্ধি পায়। তাই কি হলো, ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত কি সুদ হিসাব ডেবিট, ব্যাংক জমাতিরিক্ত সুদ হিসাব ডেবিট, জমাতিরিক্ত
সুদ হিসাব ডেবিট, এরপর কি হয়েছে আমার ব্যাংক ব্যালেন্স কমে গেছে, আমি কি করলাম ব্যাংক হিসাব কি করলাম ক্রেডিট করলাম। তাহলে এগুলো জানলে মানে কি যথেষ্ট। তো তোমাদের প্রশ্নের মধ্যে গ নম্বর বা ক নম্বর বলতে পারে, হ্যাঁ অমুক অমুক কী করো লেনদেনের কি জাবাদা করো, অথবা বলতে পারে যে সমস্ত লেনদেনগুলো নগদান বই অন্তর্ভুক্ত হয়নি সেগুলো কী করো জাবাদা করো, হ্যাঁ তখন অথবা বলতে পারে যে যে সমস্ত লেনদেন ব্যাংকের বইয়ে কি হয় না, তো অথবা ব্যাংক বিবরণীতে অন্তর্ভুক্ত হয়নি সেগুলো কী করো জাবাদা করো। তখন আমরা কী করব এইরূপ জাবাদাগুলো কি করব, এরূপ কী করব জাবাদাগুলো করব। তাহলে জাবাদাটা যাতে ভুল না হয় সেটা আমরা কী করব বেশি বেশি প্র্যাকটিস করব।